হ্যালো অল অফ মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছ। তো আজকে আমরা আবারও চলে এসেছি এবিটি এর ফিজিক্যাল সায়েন্সের নতুন একটা পেজ নিয়ে। এর আগেও আমরা ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো পেজ দিয়েছি, তোমরা সেটা জানো। আমি আশা করব সেই পেজগুলো তোমরা সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছ সেই পেজগুলো থেকে, এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি তোমাদের চলছে। তো আজকে আমাদের যে পেজটা সেটা হচ্ছে পেজ 384। এই পেজের যে সেটটা রয়েছে সেই সেটটা আজকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, ডিটেল সলিউশন আজকে আমরা করব। দেখো, প্রথমে এর আগের পেজে অ্যাকচুয়ালি এর হেডিংটা দেওয়া আছে, তো আমি সেটাকে নিইনি, যেহেতু প্রথম প্রশ্নই শুরু হয়েছে এখান থেকে, তার জন্য প্রথমে আছে এমসিকিউ, যার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা। দেখো কি বলছে, মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা উল্কাপিণ্ড যে স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় তাকে আমরা কি বলি? কোন স্তরে মহাকাশ থেকে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয়ে যায়? এটার অপশন যেগুলো দেওয়া আছে সেখান থেকে অ্যান্সার হবে অপশন এ, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এরিয়ার ভেতরে যখন উল্কাপিণ্ড চলে আসে তখন সেই উল্কাপিণ্ডের যে প্রজ্বলন ক্ষমতা, অ্যাকচুয়ালি সেই প্রজ্বলন ক্ষমতা বা উল্কাপিণ্ড যে জ্বলেছিল সেটা কিন্তু পুড়ে সে পুরোপুরি ছাই হয়ে যায়। তাহলে মেসোস্ফিয়ার হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপর বলেছে 1 মোল পরমাণুর ভর। 1.2 এর কোশ্চেন, 1 মোল কিসের ভর? না তো পরমাণুর ভর। এই 1 মোল পরমাণুর ভরকে কি বলে? গ্রাম আয়নীয় ভর বলে, না গ্রাম ভার বলে, না গ্রাম পারমাণবিক ভর বলে, না গ্রাম আণবিক ভর বলে? তো দেখো, প্রথম যেটা কথা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে 1 মোল পরমাণুর ভর। পরমাণু কথাটার কথা বলা হয়েছে, এখানে আয়ন বা অণুর কথা বলা হয়নি। তাহলে এখানে গ্রাম আয়নীয় ভর হবে না, গ্রাম ভার হবে না, গ্রাম পারমাণবিক ভর এইটা হবে। আর এরপরে যেটা আছে আণবিক ভর, মানে এটা অণুর কথা বলা হয়েছে, এটাও হবে না। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এখানে পারমাণবিক ভর, অর্থাৎ পরমাণুর ভরকে আমরা কি বলবো? আণবিক ভর তো বলবো না, পরমাণুর ভরকে আমরা পারমাণবিক ভর বলবো। ঠিক আছে, যেমন ধরো হাইড্রোজেন, এর পারমাণবিক ভর হচ্ছে 1। এবার যখন H2 থাকে তখন সেটা কিন্তু দুটো হাইড্রোজেনকে বোঝায়, তার মানে এটা একটা অণু। যখন এর আণবিক ভরটা হয়ে যায় 2, কারণ দুটো পারমাণবিক ভর যুক্ত হয়েছে। আশা করছি বোঝা গেল। তাহলে এটাকে আমরা কি বলবো? গ্রাম পারমাণবিক ভর। 3 নাম্বার, 2.8 গ্রাম ইথিলিন গ্যাস। ইথিলিন মানে কি? C2H4, এই গ্যাসটাকে বলা হচ্ছে। আচ্ছা হলো, 2.8 গ্রাম ইথিলিন গ্যাসকে নর্মাল টেম্পারেচারের প্রেসার বা এনটিপিতে আয়তন কত? 2.8 গ্রাম ইথিলিন গ্যাসের এনটিপিতে আয়তন কত? তো প্রথম কাজ হচ্ছে আমার ইথিলিনের আণবিক ভরটা বের করা। কার্বন হচ্ছে 12 ইন্টু 2 প্লাস হাইড্রোজেন হচ্ছে 4 ইন্টু 1, তাহলে কত আসছে? 24 প্লাস 4 একে 4, তার মানে হচ্ছে 28 গ্রাম। তাহলে এই যে ইথিলিন গ্যাস, এর আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে আমরা জানি যে আণবিক ভর মানে হচ্ছে তার 1 মোল। কোনো একটা অণুর আণবিক ভর 1 মোল, কোনো একটা বস্তুর ভরই হচ্ছে তার আণবিক ভর। তাহলে আমি বলতে পারি যে 1 মোল C2H4 মানেই হচ্ছে 28 গ্রাম C2H4। এখান থেকে আমি এটাও জানি যে 1 মোল কোনো বস্তুর, মানে 1 মোল কোনো একটা পদার্থের ভর হচ্ছে তার আণবিক ভর। আবার 1 মোল কোনো পদার্থের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখানে পদার্থটা হচ্ছে C2H4। তাহলে 1 মোল C2H4 এর আণবিক ভর যদি 28 গ্রাম হয় এবং 1 মোল C2H4 এরই আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে 28 গ্রাম C2H4 এর আয়তন 22.4 লিটার। আশা করছি বোঝা গেল কি বলতে চাইছি আমি। হলো? আচ্ছা, তাহলে 1 গ্রামে কত? 22.4 বাই 28, আর এখানে বলেছে কত? 2.8 গ্রাম। 2.8 গ্রামে কত? তাহলে 22.4 ইন্টু 2.8 বাই 28 হলো।
তাহলে দশমিক যদি এখানে তুলি, এখানে হবে আর এখানে হবে, তার মানে মোট 100 হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে 28 কেটে গেল, আর এটা হয়ে গেল কত, 2.24। তাহলে এই ক্ষেত্রে 24 লিটার। তাহলে এক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? অপশান 2.24 কোনটাতে আছে? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 2.24 এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বোঝা গেছে অঙ্কটা। এরপরে দেখো কি বলেছে, পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ির উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ির উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, ঘড়ি কি হবে, ফাস্ট হবে না ঘড়ি স্লো হবে সেটা বলেছে। দেখো পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ি কথার অর্থ কি? পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ি মানে আমি এখানে বলছি, এরকম ধরো একটা ঘড়ি আছে এবং সেখানে একটা দোলক এরকম আছে, যে এইরকমভাবে কি হয়, একদিক থেকে আরেক দিকে যায়, এটা হচ্ছে ঘড়ি। এবার এখানে বলেছে যে পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ি যেটা রয়েছে, দোলক ঘড়ি বা পেন্ডুলাম যেটাকে বোঝানো হয়, ঠিক আছে, তো সেই পেন্ডুলাম যুক্ত দোলক ঘড়ির উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, যদি সেটা ধাতব হয়, ধাতব না হলে তো হবে না, এখানে ধাতবই হয়তো ধরা হয়েছে, তাহলে সেটা কিন্তু দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। আর যখনই দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তখন ঘড়ির যে স্বাভাবিক যে সময়টা হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু ঘড়িটা স্লো হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে অপশান বি হবে, ঘড়িটা হয়ে যাবে কি, স্লো। ঠিক আছে, তারপরে 1.5, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবসময়, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো প্রতিসরাঙ্ক মানে আমরা কি জানি, মিউ ইজিক্যালস টু সি বাই ভি, আর সি মানে হচ্ছে 3 × 10⁸, আর ভিটা হচ্ছে যেমন আমি ধরবো। তো বায়ু বা শূন্য মাধ্যমে এই মানের ওপরে কোনো মান হতেই পারে না। শূন্য মাধ্যমে সর্বোচ্চ বেগ কিন্তু আলোরই, ঠিক আছে, তাহলে এর উপরে যেহেতু কোনো মান হতেই পারে না, তাই এর নিচে এমন কোনো কিছু বসবে না যেটা এর থেকে বড় হবে। আর এর থেকে যদি বড় না হয় তাহলে সব সময় এর মানটা কিন্তু 1-এর থেকে কি হবে, সব সময় বড়ই হবে। আশা করছি বোঝা গেল, 1-এর থেকে সব সময় বেশি হবে। কারণ ধরো 2/1 আছে তাহলে 2 হয়, 3/2 আছে তাও ধরো 1-এর থেকে বেশি হয়, ঠিক আছে, 1-এর থেকে বেশি হয়। কিন্তু যদি 2/3 থাকতো তাহলে কিন্তু 1-এর থেকে কম হতো। তো যাই হোক, অর্থাৎ এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 1-এর চেয়ে বেশি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে বলেছে কাঁচ মাধ্যমে যে বর্ণের প্রতিসরণ কোণ সবচেয়ে কম। কাঁচ মাধ্যম মানে অ্যাকচুয়ালি হচ্ছে ঘন মাধ্যম, কাঁচ মাধ্যম বলতে ঘন মাধ্যম। তো ঘন মাধ্যমে কি হয়, এরকম যদি একটা আলোক রশ্মি পড়ে তখন তার যাওয়ার কথা এই দিক দিয়ে, কিন্তু আমি যদি এখানে একটা অভিলম্ব টানি তাহলে আমি দেখতে পাবো সে ওই দিক দিয়ে না গিয়ে কোন দিক দিয়ে যাবে, অভিলম্বের কাছে সরে আসবে। এবার এটা যদি সাদা আলো হয় আর এটা যদি কাঁচ মাধ্যম হয় তাহলে এটা ঘন মাধ্যম, ঘন মাধ্যম হলে অভিলম্বের কাছে চলে আসে। আর এটা যদি সাদা আলো হয় তাহলে এটা যখন প্রতিসৃত হচ্ছিল তখন সাদা আলোর কি হয়, বিচ্ছুরণ ঘটে প্রতিসরণের সময়। তো বিচ্ছুরণ যদি ঘটে তাহলে এটা কিন্তু 7টা আলোয় বিভক্ত হয়ে যাবে। আর 7টা আলো বিভক্ত হয়ে গেলে সব থেকে দূরে থাকবে লাল আর সব থেকে কাছে থাকবে হচ্ছে বেগুনি। তাহলে অভিলম্বের সাথে সব থেকে কম কোণ করবে কিন্তু বেগুনি, আর সব থেকে বেশি কোণ করবে কিন্তু লাল। ঠিক আছে, তাহলে প্রতিসরাঙ্কের এখানে বলেছে প্রতিসরণ কোণ, এই ক্ষেত্রে দেখো কি বলেছে, এখানে বলেছে যে প্রতিসরণ কোণ সবচেয়ে কম কার হবে, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কার হবে, বেগুনি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার কোন রাশির সমতুল্য? খুবই সহজ প্রশ্ন, আমি বলে দিই। এখানে দেখো 1 অ্যাম্পিয়ার বলেছে, তো আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু আইটি, এটা আমরা জানি। কিউ সমান কি না, তো আইটি, কিউ সমান হচ্ছে আইটি। তাহলে এখান থেকে আমি আই এর মান বের করতে পারি, যেটা হচ্ছে কিউ/টি। কিউ মানে হচ্ছে আধান, আধান মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার বলেছে, তার মানে তার ভিতরে 1 কুলম্ব থাকবে, আর হচ্ছে টি মানে 1 সেকেন্ড, তাহলে হবে 1 কুলম্ব সেকেন্ড ইনভার্স। দেখি এটা কোথাও আছে কিনা, এই যে এখানে বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ড, না এটা না, তো সরি, 1 অ্যাম্পিয়ার কোনো রাশির সমতুল্য,
1 কুলম জুল হবে না, 1 কুলম ইন্টু সেকেন্ড হবে না, কারণ সেকেন্ড নিচে আছে যেহেতু ইনভার্স চলে আসবে, এটাও হবে না, আর জুল তো এমনিতেই হবে না, তার মানে 1 কুলম সেকেন্ড ইনভার্স, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কি বলেছে, 1 ওহম রোধের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, 1 ওহম রোধের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায় বা তড়িৎ প্রবাহ হয়, তাহলে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে, সেটা কত, সেটা হচ্ছে তোমার কত, মানে এখানে আরটা বলে দিয়েছে, এখানে টি বলে দিয়েছি, আর এটা হচ্ছে কি আই। তো আমরা তাপের সাথে এদের যে সম্পর্কটা রয়েছে তাপের সঙ্গে, তো সেটা আমরা পড়েছিলাম, মনে করো যে এইচ সমান মানে আই স্কোয়ার আর টি, এইচ সমানুপাতি মানে সমান সমান, এই ক্ষেত্রে দাঁড়াও, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, ঠিক আছে, বাই জে। তাহলে এই যে আই স্কোয়ার কত বলেছে, এখানে 1 বলেছে, আরও 1 বলেছে, টিও 1 বলেছে, আর নিচে জে মানে হচ্ছে 4.2, তার মানে 1/4.2 জুল। এবার এটা যদি আমরা বের করি, মানে কি বলবো, এটা যদি ক্যালকুলেশন করি অ্যাপ্রক্স এটা আসবে 0.24 এরকম আসবে। তো এরকম কিছু আছে কি আমরা দেখি এখানে, অনুপাত 4 উৎপন্ন হয়, তা হলো 4.2 ক্যালোরি, এটা হবে না, এটা আমি মুছে দিলাম, এই যে অপশান সি 0.24 ক্যালোরি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরেরটা দেখো 1.9, তেজস্ক্রিয় মৌলগুলিকে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1-এর কি হয়, তেজস্ক্রিয় মৌলে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত সবসময় 1-এর বেশি হবে, যখন 1-এর কম হবে তখন সেটা তেজস্ক্রিয় হবে না, যখনই 1-এর বেশি হয়ে যাবে তখন সেটা কিন্তু অস্থায়ী বা তেজস্ক্রিয় মৌলর ধর্ম দেখাতে থাকবে। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল তখনই হবে যখন নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত কি হবে, 1.5-এর বেশি হবে, যদি কম হয় তখন সেটা তেজস্ক্রিয় মৌল হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। এরপরে প্রদত্ত কোন মৌলের ইলেকট্রন আসক্তি, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, প্রদত্ত কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য, ইলেকট্রন আসক্তি শূন্য মানে ইলেকট্রনের প্রতি আসক্তি শূন্য। আমরা জানি যে এর ভেতরে আর্গন বা নিষ্ক্রিয় মৌল, সে কিন্তু ইলেকট্রনের প্রতি তার কোনো আসক্তি নেই, তাহলে এক্ষেত্রে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল যারা হয় তাদের ইলেকট্রন আসক্তি থাকে না, তার জন্য এখানে অপশন ডি যেটা রয়েছে সেটাই হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে সমযোজী যৌগে কোন ধর্ম দেখা যায় না, সমবায়বতা দেখা যায়, তড়িৎ পরিবাহিতা এটা দেখা যায় না, তড়িৎ পরিবাহিতা অ্যান্সার হবে, নিম্ন গলনাঙ্কও থাকে, জৈব দ্রাবক দ্রবণীয়তাও থাকে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত অ্যাসিড, জলের তড়িৎ বিশ্লেষণ করা হয় কোন অ্যাসিডের মাধ্যমে, জলের ভেতরে যে তড়িৎ বিশ্লেষণ আমরা ঘটাই সেই তড়িৎ বিশ্লেষণ করা হয় কোন অ্যাসিডের মাধ্যমে, এটা আমরা মনে রাখবো H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল যদি দেওয়া হয় তখন তার ভেতরে কিন্তু তড়িৎ বিশ্লেষণের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটার পরিমাণটা অনেক বৃদ্ধি পায় বা বিক্রিয়ার হার অনেক বৃদ্ধি পায় যদি তাতে সামান্য পরিমাণ H2SO4 মেশানো হয়। আদারওয়াইজ জলে যদি আমি তড়িৎ বিশ্লেষণ ঘটাই সেখানে খুব সামান্য পরিমাণে জলের অণুগুলো বিভক্ত হবে, কিন্তু H2SO4 সামান্য পরিমাণে যদি এটা সেখানে মেশানো হয় তাহলে জলের অণুগুলো খুব দ্রুত এবং অনেক বেশি পরিমাণে কিন্তু বিভক্ত হতে থাকবে এবং আয়নে পরিণত হবে, H+ আর OH- আছে, যাই হোক। এরপরে ক্রিপ বা কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি তৈরি করা যায় না, কিপ যন্ত্রের মাধ্যমে যে সকল গ্যাসগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু মূলত সাধারণ উষ্ণতাতেই তৈরি করা হয়, উষ্ণতার যদি বেশি প্রয়োজন পড়ে তখন সেটা কিপ যন্ত্রতে তৈরি করা হয় না। তো এক্ষেত্রে নাইট্রোজেনটার জন্য কিন্তু উষ্ণতা প্রয়োজনের তুলনায় বেশি প্রয়োজন পড়ে, তার জন্য মানে সাধারণ উষ্ণতার তুলনায় বেশি, তার জন্য এখানে নাইট্রোজেনটা অ্যান্সার হবে। এরপর বলেছে মরিচা ধরাটা কি, মরিচা ধরা কি প্রক্রিয়া, মরিচা ধরা হচ্ছে আমাদের জারণ বিজারণ প্রক্রিয়া। জারণ
শুধু বিজারণ বা জারণ না, জারণ বিজারণ একসঙ্গে ঘটে, তাই জারণ বিজারণ প্রক্রিয়াটাই হচ্ছে অ্যান্সার। এরপরে অ্যালকিন শ্রেণীর অন্তর্ভুক্ত দ্বিতীয় সদস্য, অ্যালকিন মানে অ্যালকিন শ্রেণী হচ্ছে শুরুই হচ্ছে C2H4 দিয়ে। অ্যালকিন মানে হচ্ছে CnH2n। তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে তো CH2 পড়ে থাকে, তার মানে এটা হয় না অ্যাকচুয়ালি। তাহলে মিনিমাম আমাকে এখানে 2 বসাতে হবে। 2 বসালে হচ্ছে C2H2 × 2, তার মানে হচ্ছে C2H4। এটা হচ্ছে অ্যালকিনের প্রথম যৌগ। এবার বলেছে দ্বিতীয় যৌগ কি হবে? CH4 তো আগেই হবে না, C2H4 প্রথম যৌগ। C2H6, C2 হয়ে H6 হবে না, কার্বনটাও তো বৃদ্ধি পাবে, তাহলে অপশন সি হবে C3H6। এটা হচ্ছে অ্যালকিনের দ্বিতীয় যৌগ। ঠিক আছে, তারপর আচ্ছা এবার হচ্ছে বিভাগ খ। দেখো বিভাগ ক আমাদের কমপ্লিট হলো, বিভাগ খ। ঠিক আছে, দেখো বিভাগ খ প্রথম যে প্রশ্নটা বলেছে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য কোন স্তরটা উপযোগী। এখানে অ্যান্সারটা কি হবে? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এইটা সব থেকে বেশি উপযোগী। ঠিক আছে, এরপরে ওডিএস, ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স মানে কি? যে সকল সাবস্ট্যান্স বা যে সকল উপাদান ওজোন স্তরকে ভেঙে দিতে পারে তাদেরকে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স বলা হয়। এর একটা উদাহরণ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। এটা হচ্ছে একটা ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। এরপরে বলেছে যে এক্সোস্ফিয়ারের কোন গ্যাসের প্রাধান্য বেশি। এক্সোস্ফিয়ারের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়ামের প্রাধান্য কিন্তু সব থেকে বেশি। ওখানে এই দুটো গ্যাসই দেখতে পাওয়া যায়, মানে পাওয়া যায় আর কি। তো এছাড়াও বিভিন্ন মানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে কিন্তু বিভিন্ন রকম উপাদান পাওয়া যায়। তো সেটা যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারে, বলতে পারে যে এক্সোস্ফিয়ার না বলে বললো যে আয়নোস্ফিয়ারে কোন কোন উপাদান বেশি দেখতে পাওয়া যায়। তো তার জন্য তোমরা একটা ছক মনে রাখবে, সেই ছকটা যদি মনে রাখতে পারো তাহলে আর কোনো ঝামেলা নেই। এই যে এইটা ট্রপোস্ফিয়ারে এগুলোর পরিমাণ থাকে, যেমন এখানে আমি এক্সোস্ফিয়ারের কথা বললাম, এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন আর হিলিয়ামের পরিমাণ থাকে। যদি বলতো থার্মোস্ফিয়ারে তাহলে আমি বলতাম যে অক্সিজেনের আয়ন এবং NO+ থাকে। তারপর যদি বলতো মেসোস্ফিয়ারে তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেনের আয়ন O2+, NO+ ইত্যাদি। তারপরে যদি স্ট্র্যাটোস্ফিয়ারে বলতো O3 এবং সামান্য নাইট্রোজেন, অক্সিজেন। তো কোনটাতে কি উপাদান থাকে প্রধান হিসেবে সেটা আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে, তাই এই ছকটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন। তাহলে এটা হলো এক্সোস্ফিয়ারে কি থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। ক্লিয়ার? এরপর দেখো এক্সোস্ফিয়ারে হয়ে গেল এটা। STPতে 2.24 লিটার অধিকার করে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড? 2.24 লিটার STPতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার রুম প্রেসারে 2.24 লিটার অধিকার করে কত গ্রাম কি বলেছে? সালফার ডাইঅক্সাইড, SO2। ঠিক আছে, এই SO2 কত গ্রাম অধিকার করে STPতে? 2.24 লিটার। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে SO2 যেটা রয়েছে এই SO2-র আণবিক ভর আমাকে আগে বের করতে হবে। সালফার হচ্ছে 32 প্লাস 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 64। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? 64টা হচ্ছে SO2-র আণবিক ভর, মানে হচ্ছে আমি বলতে পারি যে 1 মোল SO2 মানে হচ্ছে 64 গ্রাম SO2। আবার আমি এটাও বলতে পারি যে 1 মোল SO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট আমি বললাম এখান থেকে আমি কি লিখতে পারি যে 22.4 লিটার SO2 এর ভর কত কত পেলাম? 64 গ্রাম। 64 গ্রাম। আমাকে বলেছে যে এত লিটার অধিকার করে কত গ্রাম, তাহলে 2.24-এ কত? একে হচ্ছে 64 বাই 22.4 আর 2.24-এ কত? 64 ইন্টু 2.24 বাই 22.4, দশমিক উঠে গেল। ঠিক আছে, দুজনেরই দশমিক কী করলাম আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর কাটাকুটি করব, তাহলে উপরে এখানে নিচে হবে 100 আর উপরে হবে কত? 10। কেটে গেল। কেটে যাওয়ার পর 224 224 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 6.4। তাহলে এই ক্ষেত্রে 6.4 গ্রাম
6.4 গ্রাম। তাহলে অ্যান্সার কত হবে? 6.4 গ্রাম হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, এসটিপিতে 2.24 লিটার অধিকার করো কত গ্রাম সালফার? না তো 6.4 গ্রাম সালফার, SO2 সালফার ডাইঅক্সাইড SO2। ঠিক আছে, এরপরের প্রশ্ন, গ্যাসের তাপমাত্রা যদি 4 গুণ করা হয় গ্যাসের অণুগুলির গতিবেগ কত হবে? গ্যাসের তাপমাত্রা বলেছে 4 গুণ করলাম, গ্যাসের যে টেম্পারেচার সেই তাপমাত্রা 4 গুণ করলে তার গতিবেগ কী হবে? আমি জানি যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু গতিবেগও কী হবে? বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে আমি এক্ষেত্রে গ্যাসের তাপমাত্রার কথা বলেছে যেহেতু, এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে স্পেশালি, ঠিক আছে, যে গ্যাসের অণুর গড় গতিবেগ, এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। গ্যাসের অণুর গড় গতিবেগ, ঠিক আছে, গ্যাসের অণুর গড় গতিবেগ, গতিবেগকে আমরা ভি করি, ও উষ্ণতার কথা যেহেতু বলেছে, ঠিক আছে, সেটা পরম তাপমাত্রার, যেটাকে আমি টি ধরছি, সঙ্গে, পরম তাপমাত্রার সঙ্গে অ্যাকচুয়ালি না, গ্যাসের অণুর গড় গতিবেগ পরম তাপমাত্রার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমি লিখতে পারি যে ভি ভ্যারিজাস √/T। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে উষ্ণতা আগে যা, মানে উষ্ণতা, প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে তাপমাত্রা বা উষ্ণতা 4 গুণ যদি করা হয়, আগে যা ছিল তার থেকে 4 গুণ করলে গতিবেগ কত হবে? ঠিক আছে, তাহলে আমি ধরছি যে প্রাথমিক যেটা ছিল, প্রাথমিক উষ্ণতা বা আগে উষ্ণতা হচ্ছে, আমি ধরলাম T1, আমি আগের উষ্ণতা যেটা ধরলাম সেটা আমি ধরে নিলাম T1, ঠিক আছে, আর পরে যেটা বলেছে ফাইনাল, পরের উষ্ণতা আমি ধরলাম T2। তো T2টা অ্যাকচুয়ালি কি বলেছে? 4T1, মানে প্রাথমিক উষ্ণতার 4 গুণ। তাহলে এক্ষেত্রে আগের উষ্ণতাটা হচ্ছে T1 আর পরের উষ্ণতাটা হচ্ছে 4T1। তাহলে সেক্ষেত্রে আমি যদি অন্তিম আর প্রাথমিক উষ্ণতার যদি আমি ভাগ করি, মানে T2/T1 যদি আমি করি, ঠিক আছে, T2/T1, বা আমি এটা না লিখে আমি লিখতে পারি, এক্ষেত্রে আগের উষ্ণতার ক্ষেত্রে যদি T1 হয় তাহলে ওটা V1, আর এর ক্ষেত্রে V2। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি অতএব V2/V1, ঠিক আছে, V2/V1 সমান হচ্ছে কত? √T2/T1। তাহলে √T2/T1 যদি হয় তাহলে T2 এর মান কত পেলাম? 4T1/T1, তাহলে কেটে গেল, পড়ে থাকলো √4 মানে হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে? এখানে আমাকে বলেছে যে গ্যাসের তাপমাত্রা 4 গুণ করলে গ্যাসের অণুগুলির কত গুণ হবে? তাহলে গ্যাসের তাপমাত্রা আমি 4 গুণ করলাম, গ্যাসের তাপমাত্রা আগে ছিল এইটা, আমি এখন করে দিলাম তার 4 গুণ, এবং তাদের ভেতরে রিলেশনটা আমি যখন বের করছি আমি তখন দেখতে পাচ্ছি যে গ্যাসের যে অণুর গতিবেগ সেটা কত হয়ে যাচ্ছে? 2 গুণ হবে, অর্থাৎ উত্তর এখানে কত হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, 4 গুণ করলে কত গুণ হবে? দ্বিগুণ হবে তাপমাত্রা 4 গুণ করলে। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে অণুদের ক্ষুদ্র কিন্তু সসীম আয়তন। অণুদের ক্ষুদ্র, এটা দেখো, অণুদের ক্ষুদ্র কিন্তু সসীম আয়তন। ঠিক আছে, উক্তিটি বাস্তব না আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? অণুদের আয়তন আছে কিন্তু সেটা খুব ক্ষুদ্র, এটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? না তো এটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর বলেছে যে ওয়াট ইনভার্স কে কোন ভৌত রাশির একক? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে ওয়াট ইনভার্স কে কোন ভৌত রাশির একক? এটা হবে তাপীয় রোধ।
এই তাপীয় রোধের যে একক সেটা হচ্ছে ওয়াট ইনভার্স কে। তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই, এটা একটু মনে রাখবে তাপীয় রোধ জিনিসটা কি। এখানে দেখো, যে ধর্মের জন্য কোনো বস্তু তার মধ্যে দিয়ে তাপ পরিবহনকে বাধা দেয়। তাপীয় রোধ মানে কি? তাপীয় রোধ মানে তাপ পরিবাহিত হবে সেটাকে না আসতে দেওয়া, তাপের পরিবহনটাকে বাধা দেওয়া, তার জন্য তাকে বলেছে তাপীয় রোধ। যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে, বাধা দেয়, সে ধর্মটাই হচ্ছে তার তাপীয় রোধ। তো সে তাপীয় রোধের এই যে একক, তাপীয় রোধের ফর্মুলাটা একটু মনে রাখবে, ঠিক আছে? এসআইতে হচ্ছে কেলভিন, ঠিক আছে, সেকেন্ড, এবং কিউ এর একক হচ্ছে জুল, যাই হোক। তো তাপীয় রোধের যে একক এসআইতে, তাপীয় রোধের এককটা কি? এইটা, অথবা কিলোওয়াট ইনভার্স। তো আমাকে যেটা বলেছে সেটা বলেছে যে এই কিলোওয়াট ইনভার্সটা কার একক, তাহলে অ্যান্সার কি হবে? এই তাপীয় রোধের একক, ঠিক আছে? তাপীয় রোধের একক হচ্ছে কি? কিলো ওয়াট ইনভার্স, মানে হচ্ছে কিলো পার ওয়াট। হলো? এরপর হলো এটা, তাহলে এটা হচ্ছে তাপীয় রোধ। তাপীয় রোধ সর্বাপেক্ষা তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট কোনটা? হিরে। এর তাপ পরিবাহিতাঙ্ক সব থেকে বেশি, বা তাপ পরিবাহিতা সব থেকে বেশি। আর যদি আমাকে বলে ধাতুর মধ্যে সব থেকে বেশি কে, তাহলে আমি লিখব রূপো, ঠিক আছে? এরপর স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। উত্তল দর্পণ, যাতে কি হয়, এরকম একটা স্ট্রিট ল্যাম্প যদি থাকে যাতে লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, তার জন্য আমরা কি দর্পণ ব্যবহার করব? উত্তল দর্পণ, ঠিক আছে? আচ্ছা, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে কোন লেন্সের চশমা পরতে হয়? দেখো, চোখের লেন্সের ক্ষেত্রে কি হয়, এখানে ধরো একটা চোখের ক্ষেত্রে আলোকরশ্মি যদি এরকমভাবে পড়ে, এটা যদি আমার চোখের সামনের অংশ হয়, ঠিক আছে, এরকম টাইপের ধরো থাকে, এই দিক দিয়ে ধরো লাইটটা গেল, তো লাইটটা যাওয়ার পরের প্রতিবিম্বটা এই অঞ্চলে, এই প্রতিবিম্বটা এইখানে হওয়ার কথা, ঠিক আছে, তার ফোকাস দৈর্ঘ্যটা, কিন্তু সেটা এখানে না হয়ে তার ফোকাসটা অ্যাকচুয়ালি এভাবে লাইট পড়েছিল, তো এটা এইখানে যাওয়ার কথা, এই যে এই জায়গাটায় হওয়ার কথা প্রতিবিম্বটা, কিন্তু কোনো কারণে এখানে না হয়ে যদি সামনেই হয়ে যায়, তাহলে কি তার এই মেরু থেকে ফোকাস দৈর্ঘ্যের দূরত্ব কমে গেল। তো মেরু থেকে ফোকাস দৈর্ঘ্য এতটা হওয়ার কথা ছিল, হয়ে গেল এইটুকু, তার মানে ফোকাস দৈর্ঘ্য কমে গেছে। যখনই কমে যাবে তখন বলেছে যে কোন লেন্স ব্যবহার করতে হয়, তখন আমরা ব্যবহার করি অবতল লেন্স, ঠিক আছে? অবতল লেন্স যখন এখানে দেবো তখন কি হবে, এর এই যে ফোকাস দৈর্ঘ্যটা কমে গেছে এটা আবার গিয়ে এখানেই তৈরি হবে, ঠিক আছে, তখন সে আবার স্পষ্ট দেখতে পাবে। তাহলে এখানে হবে কি, অবতল লেন্স। ডায়নামো কোন নীতির উপর কাজ করে? ডায়নামো বলেছে এখানে, ঠিক আছে, ডায়নামো কোন নীতির উপর কাজ করে? তাহলে এটা হচ্ছে কি, তড়িৎ চুম্বকীয় আবেশ, মনে রাখবে এটা, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ। এরপর তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা 1/3 হলে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা জানি যে তাপের সঙ্গে 1/h ভ্যারিজেস 1/I², এরকম একটা ফর্মুলা ছিল। এইচ ভ্যারিজেস কি 1/I², না সরি, এইচ ভ্যারিজেস I² ছিল, অর্থাৎ তাপ তড়িৎ প্রবাহের বর্গের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? তো বর্গের সাথে সমানুপাতিক, এখানে আইটা বলেছে 1/3 যদি হয় তাহলে মানটা কত আসবে? তাহলে 1/3কে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? 1/9 হবে। এখানে বলেছে তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রা 1/3 হলে, মানে 1/3 হলে উৎপন্ন তাপ কত হবে? উৎপন্ন তাপ 1/9 হবে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1/9, ঠিক আছে? নিউক্লিয় বিক্রিয়ায় যে শক্তি মুক্ত হয়, নিউক্লিয় বিক্রিয়ায় যে শক্তিটা মুক্ত হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার সময়, তার উৎসটা কি? তার উৎসটা কি? তার উৎসটা হচ্ছে ভর ত্রুটি
বা ভর বিচ্যুতি। এই জিনিসটা একটু আমরা দেখে নেব, ভর বিচ্যুতি অ্যাকচুয়ালি কাকে বলে। এখানে দেখো, কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রনগুলির মোট ভর এবং নিউক্লিয়াসের প্রকৃত ভরের পার্থক্যকে নিউক্লিয়াসের ভর ত্রুটি বলে। আর এই ভর ত্রুটিটাই হচ্ছে মূলত এখানে যেটা বলেছে, ভর ত্রুটিটাই হচ্ছে নিউক্লিয় বিক্রিয়ার সময় যে শক্তি মুক্ত হয় তার উৎস। ঠিক আছে, ওই ভর ত্রুটিটাই শক্তির উৎস বা ভর বিচ্যুতিটাই শক্তির উৎস হিসেবে কাজ করে। এরপরে বলেছে তেজস্ক্রিয় ধাতুর খনিতে কোন গ্যাসটি পাওয়া যায়? তেজস্ক্রিয় ধাতুর খনিতে আমরা পাই হিলিয়াম গ্যাস। ঠিক আছে, তারপরে CO2 অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কটা? CO2, দেখো CO2 মানে কি? CO2 মানে কার্বন আছে এর সঙ্গে আর এর সঙ্গে যুক্ত আছে। অক্সিজেনের সব থেকে বাইরে কক্ষপথে থেকে 6টা ইলেকট্রন, সেখান থেকে সে 2টো ইলেকট্রন একে দিয়েছে, এখনও তার বাইরে 4টে ইলেকট্রন পড়ে আছে, আর এখনও এর বাইরে 4টে ইলেকট্রন পড়ে আছে। কার্বনের কিন্তু বাইরে কোনো ইলেকট্রন পড়ে নেই, অক্সিজেনের এখানে এক জোড়া, এখানে এক জোড়া, আর এইদিকের অক্সিজেনের এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে মোট 4 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার যেটা হবে সেটা কি? CO2 অণুতে কটা থাকে? 4 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো, প্ল্যাটিনাম লেখা আছে ওইদিকে। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? মনে রাখবে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটা কি? সেটা হচ্ছে অক্সিজেন। তারপরে অ্যানোড মাডে উপস্থিত কোন ধাতুটি অম্ল রাজে অদ্রাব্য? অ্যানোড মাডের ভিতরে মূলত 3 ধরনের উপাদান থাকে মূল্যবান, সেটা হচ্ছে সোনা, রূপো আর হচ্ছে প্ল্যাটিনাম, তাই তো? প্ল্যাটিনাম। তো এর ভেতরে এই যে সোনা রয়েছে আর প্ল্যাটিনাম রয়েছে, এরা কিন্তু তুলনামূলক দ্রাব্য, আর এই যে রূপোটা রয়েছে এটা কিন্তু অত সহজে ওর সাথে মিশতে চায় না অম্লজারের ভেতরে। তাহলে এখানে যদি অ্যান্সার হয় তাহলে রূপোটাই হবে অ্যান্সার। ঠিক আছে, আর্জেন্টাম হলো। তারপরে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো। ক্যাথোডে উৎপন্ন হয়েছে। দেখো, যখন জলের তড়িৎ বিশ্লেষণ হয় তখন ক্যাথোডে আর অ্যানোডের অক্সিজেন আর হাইড্রোজেনের যে অনুপাতটা থাকে সেটা হচ্ছে 2:1। এবার বলেছে ক্যাথোডে মানে যেখানে 2 আছে সেখানে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো। তাহলে এই দিকে অ্যানোডে কতটা হবে? এখানে যা হবে অ্যানোডে নিশ্চয়ই তার অর্ধেক হবে, কারণ 2:1 হচ্ছে তার অনুপাত। তাহলে এখানে হবে কত? 5.6, তাই হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 5.6 লিটার। অ্যান্সার হচ্ছে কত না, তো 5.6 হচ্ছে এখানে অ্যান্সার। বোঝা গেল আশা করছি। এরপরে বায়োপল কি? বায়োপল হচ্ছে এক ধরনের বায়োডিগ্রেডেবল বা মানে ভঙ্গুর পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমার, কিন্তু যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা জৈব ভঙ্গুর পলিমার বা বায়োডিগ্রেডেবল পলিমারকে আমরা বলি বায়োপল। তো বায়োপলটা আমাদের একদম লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে জৈব রসায়ন সেখানে রয়েছে, সেখান থেকে একটু মনে রেখে দেবে। কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার, ঠিক আছে। বর্তমানে বেশ কিছু কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার তৈরি করা হয়, তার ভেতরে একটা হচ্ছে বায়োপল। যার এই বায়োপলটা হচ্ছে তার বাণিজ্যিক নাম, মূল নাম যেটা সেটা মনে রাখবে, সেটা হচ্ছে পলিহাইড্রোবিউটারেট। এটার অনেক সময় PHB এর ফুল ফর্মটাও দেয়। পলিহাইড্রোবিউটারেটকে আমরা কি বলি না, তো বায়োপল বলি। তাহলে বায়োপল কি? বায়োপল বা পলিহাইড্রোবিউটারেট হচ্ছে একটা কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার। ঠিক আছে, এখান থেকে তোমরা এটুকু মনে রাখতে পারো ব্যবহার হিসেবে যে ওষুধের ক্যাপসুল, ক্ষতস্থানে সেলাই করার সুতো প্রস্তুতিতে বায়োপল ব্যবহার হয়। তার মানে কি লিখতে পারি আমরা? বায়োপল হচ্ছে বা পলিহাইড্রোবিউটারেট হচ্ছে কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার, যেটি ওষুধের ক্যাপসুল, ক্ষতস্থান সেলাই করার সুতো প্রস্তুতিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে জৈব যৌগটার ইউপ্যাক নাম। জৈব যৌগটার ইউপ্যাক নাম কি? দেখো, এখানে আমি যদি এই জৈব যৌগটা ভালোভাবে দেখো, এখানে উপরে মিথাইল গ্রুপ আছে। আমি যদি এবার এটার মানে নাম্বারিং করি, যেদিকে ডবল বন্ড আছে, যদি কার্যকরীমূলক না থাকে, যেদিকে ডবল বন্ড থাকবে সিঙ্গেল বন্ডের তুলনায় ডবল বন্ড যেদিকে থাকবে সেদিকে আমি নাম্বারিংটা করবো। তাহলে 1
2 3। তাহলে এখান থেকে যেটা আসছে সেটা কি আসছে, 2 নম্বরের সাথে মিথাইল আছে, তার মানে 2 মিথাইল কটা কার্বন, 3টে কার্বন, প্রোপ 2 মিথাইল প্রোপ, একের সাথে আছে 1 ইন, 2 মিথাইল প্রোপ 1 ইন হচ্ছে অ্যান্সার হলো। এরপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2-এ সব থেকে কম পারমাণবিক যুক্ত ব্যাসার্ধ। দীর্ঘ পর্যায় সারণী যদি আমি দেখি, ওপর থেকে নিচে আমি যত যাব তত তার কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে ওপরে যে থাকবে সে কিন্তু তার পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কম, তাহলে সব থেকে ওপরে কিন্তু বেরিলিয়াম থাকে, তাহলে এখানে এইটা হবে। তারপর একটা অভিজাত মৌলকে মনে রাখবে, এটাকে নোবেল গ্যাসকে বা নিষ্ক্রিয় মৌলকে কিন্তু অভিজাত মৌল বলে। তার কারণ এ অন্য কারোর সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে না, এ নিজে থেকে স্টেবল, এই কারণে একে অভিজাত মৌল বলা হয়। তাহলে এখানে অভিজাত মৌল কে আছে, ক্রিপ্টন আছে। ঠিক আছে, পিতল ও কাঁসা উভয়ে কে থাকে, পিতল এবং কাঁসা উভয়ই সবসময় কে থাকবে, কপার থাকবে। আর যে মৌলে অ্যানায়ন লোহার মরিচা পড়া পরিণত করে আমরা জানি যে ক্লোরাইড আয়ন। হয়ে গেল। নাইট্রোলিমের রাসায়নিক উপাদান কি, নাইট্রোলিমের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম, মানে নাইট্রোলিম হচ্ছে মূলত কি, ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 ও কার্বনের, ঠিক আছে, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের বা কার্বনের চূর্ণের ধূসর বর্ণের মিশ্রণ। এই CaCN2 আর কার্বন এর মিশ্রণটাকে আমরা মূলত বলি নাইট্রোলিম। ঠিক আছে, এর মিশ্রণটাকে আমরা কি বলি, নাইট্রোলিম। তাহলে আমি বলতে পারি নাইট্রোলিম মানে হচ্ছে CaCN2+C, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোলিম হলো। আচ্ছা, নাইট্রোলিম কাকে বলে বুঝলাম। ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়, ফোয়ারা পরীক্ষা যখন হয় তখন আমরা দেখি যে ফোয়ারা পরীক্ষাতে অ্যামোনিয়া গ্যাসটার উপরে ফোয়ারা পরীক্ষাটা করা হয়। তো সেই অ্যামোনিয়া গ্যাসের ভেতরে কি করা হয় না, তো জল দেওয়া হয়। তো সেই জলটা দ্রবীভূত হয়ে তার নিচে একটা লিটমাস পেপার মানে লিটমাস রং দেওয়া থাকে, সেই রংটা তার নিচে দেওয়া থাকে এবং সেটা ফোয়ারার মতো উপরে পড়ে। যাই হোক, ওটা আমি অত ডিটেলসে বলছি না। তো সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যামোনিয়া জলে খুবই দ্রাব্য এবং ক্ষারধর্মী, এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি জিনিসটা একটু দেখিয়ে দিই। এই যে ঝর্ণা পরীক্ষা বা ফোয়ারা পরীক্ষা, এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যামোনিয়া জলে দ্রাব্য, মানে অ্যামোনিয়াতে যখনই ফোয়ারা পরীক্ষাটা হয় তখন সেখান থেকে আমরা বুঝতে পারি যে অ্যামোনিয়া জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী। এই জিনিসটুকু লিখলে আমাদের হয়ে যাবে, অ্যামোনিয়া জলে দ্রাব্য এবং জলীয় দ্রবণ ক্ষারধর্মী। অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে ফোয়ারা একটা গোলতল ফ্লাক্স, যেখানে এখানে একটা কর্ক দিয়ে আটকানো থাকে আর এখানে একটা ড্রপার দেওয়া থাকে, এই ড্রপারের ভেতরে কিছুটা জল থাকে আর তার নিচে একটা লম্বা যে নলটা আমরা দেখতে পাচ্ছি, এই লম্বা নলটার সাথে নিচে একটা বিকারে, ঠিক আছে, এই বিকারে কি থাকে না, তো রঙিন জল টাইপের থাকে আর কি। ঠিক আছে, লিটমাস যুক্ত জল থাকে। তো যখনই আমি এই ড্রপারটাকে এরকমভাবে পুশ করব বা প্রেস করব তখন সেখান থেকে কিছুটা জল এই গোলতল ফ্লাক্সের মধ্যে চলে আসবে, যার ভেতরে পুরোপুরি অ্যামোনিয়া ভর্তি অবস্থায় আছে, অ্যামোনিয়া গ্যাস। তো তখন কি হবে, সেই জলটা কিন্তু অ্যামোনিয়া গ্যাসে পুরোপুরি দ্রাব্য হয়ে যাবে। পুরোপুরি দ্রাব্য হওয়ার মানে দ্রবীভূত হয়ে যাওয়ার জন্য এর ভেতরে চাপটা অনেক কমে যাবে, আর চাপটা যখনই কমে যাবে তখন এখান থেকে লিটমাসযুক্ত জলটা উপরের দিকে উঠবে, আর উপরের দিকে যখন এসে ঢুকবে, লাল লিটমাস ছিল, যেহেতু এই দ্রবণটা ক্ষারীয় দ্রবণ তাই সেটা নীল বর্ণে রূপান্তরিত হবে, এটা এখানে লেখা আছে। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে অ্যামোনিয়া হচ্ছে জলে দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ কি ক্ষারধর্মী। আশা করছি বোঝা গেল জিনিসটা হলো। আচ্ছা, ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়, এটাই প্রমাণিত হয়। আচ্ছা, তাহলে এই গেল আমাদের আজকের এবিটিএ পেজ 384 ডিটেলড সলিউশন তোমার এমসিকিউ আর এসএকিউ এর।
ডিটেল সলিউশন আমরা আজকে করলাম। তো আশা করব তোমরা এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পেরেছো, যেগুলো আমি বোঝানোর চেষ্টা তোমাদের করলাম। যে উদ্দেশ্য আমার এটা করা, সেই উদ্দেশ্যটা আমার পূরণ হলে আমি খুশি হব। এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোথাও তোমার মনে হয় যে এই জায়গাটা ইমপ্রুভ করার প্রয়োজন আছে, তো সেটা তুমি লিখে আমাদেরকে কমেন্টে বলতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেটা ঠিক করার। আর অবশ্যই যেগুলো আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে সেটগুলো দিতে থাকছি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, তো সেই সেটগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, যাতে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাটা খুব ভালোভাবে হয় এবং তোমাদের প্রস্তুতি খুব সুন্দর হয়। নেক্সট দিন আমরা আবারও এর পরের পেজ যেটা রয়েছে সেই নেক্সট পেজ নিয়ে আবার আমরা আসবো। আজকে অবধি এইটুকুই। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে এর পরের ভিডিওটা যদি আসে, যখনই আসবে তোমরা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু দেখতে পাবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে রেগুলার যে ভিডিওগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। তাহলে আজকে এত দূরেই।